বাংলাদেশকে কি মাঝখানে রেখে পাকিস্তানি যে সন্ত্রাসবাদীরা রয়েছেন তারা কি ভারতে প্রবেশ করছে? তারা এবার ভারতকে অস্থির একটা পরিস্থিতির মধ্যে ফেলার চেষ্টা করছে। এই ষড়যন্ত্রটি 2024-এর 5 আগস্টের পরেই শুরু হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি যে 9 আগস্ট 2024-এর 9 আগস্ট মানে শেখ হাসিনা ভারতে চলে যাবার পর তার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে 9 আগস্ট পাকিস্তানের একটি বিমান বাংলাদেশে নেমেছিল, যে বিমানটিতে প্রায় 3 শতাধিক যাত্রী ছিল এবং তারা সবাই পাকিস্তানি। এবং এই স্পেশাল ফ্লাইটটিতে তারা যারা এসেছিল তাদেরকে বলা হচ্ছিল যে পাকিস্তানি কর্মকর্তা, কিন্তু আমরা যতদূর জানি যে পাকিস্তানের মাত্র 54 বা 55 জন কর্মকর্তাকে মানে দূতাবাসের কর্মকর্তা বা কর্মচারী হিসেবে তাদেরকে সরকার আওয়ামী লীগ সরকার অনুমোদন দিয়েছিল। তো হঠাৎ করে সেখানে আরো 300 এডিশনাল স্টাফ কিভাবে বাংলাদেশে এলেন এবং তখন কিন্তু সরকারও গঠন হয়নি, তার মধ্য দিয়েই তারা চলে এলেন। তার মানে এই যে জঙ্গিপনা বা এই যে আইএসআই এর ষড়যন্ত্র, যে জঙ্গি ষড়যন্ত্র কথা আমরা বলছি, সেটি কিন্তু পুরনো ব্যাপার। মানে আগে থেকেই তারা অর্গানাইজ ছিল এবং তারা এই জঙ্গি দলের সঙ্গে তারা কানেক্টেড ছিল এবং সেই কানেকশনের সূত্র ধরেই তারা হাসিনা সরকারের আজকের যে ঘটনার বীজ অনেকদিন আগেই পোতা হয়েছে, ধীরে ধীরে সেই দিকে এগোচ্ছে এবং তারা তাদের টার্গেটটাই ছিল। একটি ব্যাপার এখানে উল্লেখ করতে হয় যে শেখ হাসিনা সরকারের আমলে দীর্ঘ সময় মানে টানা 15 বছরের বেশি সময় বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতের বুকে কোনো সন্ত্রাসবাদ চালানোর সুযোগ দেওয়া হয়নি। বিশেষ করে উলফা, যেখানে যারা নর্থ ইস্টের যে সংগঠন, যেটি বিচ্ছিন্নবাদী সংগঠন, সেই উলফা নেতাদের কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে আটক করে ভারতের কাছে সোপর্দ করেছিল। শুধু তাই নয়, ভারতের মধ্যে এই উলফা এবং লস্করি তৈবা সহ বিভিন্ন সংগঠনের যে জঙ্গি ক্যাম্পগুলো গঠন করা হয়েছিল 11টির উপরে বিভিন্ন স্থানে, সেগুলো কিন্তু ভেঙে দেওয়া হয়েছিল এবং তাদেরকে গ্রেফতার করা হয়েছিল। এবং এই যে মুফতি হারুন এজাহারের কথা আমরা বললাম, যার সঙ্গে আসিফ নজরুলের বৈঠকের খবর ফাঁস হয়েছে, এই মুফতি হারুন এজাহারকে কিন্তু গ্রেফতার করা হয়েছিল এবং কোন রকম আইন না মেনে 5 আগস্টের পর তাকে কিন্তু মুক্তি দেওয়া হয়েছে। এবং এরকম যেমন মুফতি জসিম উদ্দিন নামে একজন লস্করি তৈবার, সেও আরেকজন বড় জঙ্গি, তাকেও কিন্তু মুক্ত করা হয়েছে। এরকম প্রায় 3 শতাধিক জঙ্গিকে, মানে স্বীকৃত জঙ্গিকে, যারা জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত ছিল প্রমাণিত, তাদেরকে কিন্তু বিনা আইনে মানে আইন না মেনে তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে। সেই জঙ্গিরা এখন কোথায়? সেই জঙ্গিরা বেরিয়ে মূলত পাকিস্তানের এই গোয়েন্দা সংস্থা আইএসআই এর তত্ত্বাবধানে এই সারা বিশ্বের যত জঙ্গি কানেকশন এদের আছে, এদেরকে নিয়ে এখন বাংলাদেশের মাটিতে, যেহেতু কোনো রকম আইন শৃঙ্খলা নেই, কোনো রকম কি বলে যে সিকিউরিটি নেই, সেই জন্য এই মাটিটাকে তারা এখন নিরাপদ মনে করছে এবং এই মাটিতে দাঁড়িয়ে তারা কিন্তু সবচেয়ে বড় যে জায়গাটি তৈরি করছে সেটা হচ্ছে ভারত বিরোধিতা। এবং সেই মোর্চাটি এখন মানে এক কথায় বলা যায় যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার থাকলেও বকলমে কিন্তু সর্বেসর্বা হচ্ছে আইএসআই। তারা যেমনটা চাইছে ঠিক তেমন ভাবেই চলছে। এটা নিয়ে কোনো রকম কনফিউশনের কারণ নেই, কারণ এটা প্রমাণিত সত্য যে এই মুহূর্তে বাংলাদেশটাকে অপারেট করছে আইএসআই। হ্যাঁ, এবং এটি নিয়ে সেনাবাহিনী এবং এই যে আজকের অন্তর্বর্তীকালীন সরকার, এদের মধ্যে কিন্তু একটি বিরোধ আছে। বাংলাদেশের সেনাবাহিনীর একটি অংশ আইএসআই এর এই যে কি বলে এটাকে পদচারণা বা আইএসআই এর যে বাংলাদেশের যে দখলদারিত্ব, এটা নিয়ে তারা ব্যাপকভাবে ক্ষুব্ধ। এ নিয়ে তাদের সঙ্গে সরকারের একটা মতবিরোধ আছে। মূলত এটি একটি জিনিস আমি এখানে ক্লিয়ার করি, সেটি হচ্ছে যে বাংলাদেশে 2024-এর যে আগস্টে যে জঙ্গি হামলাটি হয়েছে, এই হামলাটি যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে এটি জঙ্গি সম্প্রদায় এবং তারা জঙ্গিপনার সঙ্গে বিভিন্ন সময় সম্পৃক্ত ছিল। তাদের নেতারা জেলে থাকলেও এই সম্প্রদায়টি মূলত অ্যাক্টিভ ছিল বাংলাদেশের রাজনীতিতে। তারা সামনে থেকে বিভিন্ন মোড়কে, বিভিন্ন ছায়ায়, মুখোশে তারা রাজনীতি করেছে বাংলাদেশে। সেই মুখোশধারী জঙ্গিরাই মূলত 5 আগস্টটি ঘটিয়েছে এবং তাদের সঙ্গে আইএসআই এর যে লিঙ্ক আপ ছিল সেটা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। তো সেই গ্রুপটি মূলত এখন যারা জেলখানায় ছিল তারা বেরিয়ে এসেছে, ইভেন যারা বাইরে ছিল তারা সংগঠিত হয়েছে। তার বাইরে যে বিষয়টি, যে যারা আপনার বিভিন্ন দেশে যেসব জঙ্গি নেতারা ছিল তারা এখন বাংলাদেশে অবাধে বিচরণ করতে পারছে এবং পাকিস্তানিদের জন্য একরকম
ভিসা ফ্রি করা হয়েছে। তো পাকিস্তান তো বিশ্বের সবচেয়ে বড় জঙ্গি উৎপাদনকারী দেশ, তাদের দেশে বড় বড় জঙ্গির উৎপাদন হয় এবং সেই জঙ্গিগুলো প্রকাশ্যে আসছে, কেউ গোপনে এসছে, প্রতিনিয়ত বাংলাদেশে আসছে এবং তারা সেখানে বসে ভারত বিরোধী ষড়যন্ত্র করছে। এবং এটি নিয়ে প্রশ্নের যে প্রশ্নটি তুমি করলে তার উত্তর হচ্ছে যে ভারতের মাটিতে ঢোকার জন্য তারা ব্যাপকভাবে চেষ্টা করছে এবং ভারতের সামরিক বাহিনী এবং সীমান্ত রক্ষাকারী বাহিনীর কারণে হয়তো তারা ঢুকতে পারছে না, কিন্তু ভারতের মাটিকে অশান্ত করার জন্য বাংলাদেশের মাটিতে এই মুহূর্তে তাদের পদচারণা ভীষণ উদ্বেগপূর্ণ। কিন্তু অদ্ভুতভাবে ভারত যদি সিদ্ধান্ত নেয় তারা কোনো একটা বড়সড় পদক্ষেপ নেবে, ভারত কিন্তু নিতে পারে। ভারত বাংলাদেশের সাথে কখনোই সম্পর্ক খারাপ করতে চায়নি, যে কারণের জন্য বাংলাদেশে এত যে সংখ্যা যারা গরিষ্ঠ ছিলেন তাদের সঙ্গে যখন সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে একের পর এক ঘটনা ঘটেছে, ভারত বারংবার কিন্তু কোথাও গিয়ে বলা হয়েছে যে ভারতের তরফ থেকে না বিষয়টা দেখাও, কিন্তু বড়সড় কোনো পদক্ষেপ কিন্তু ভারত করেনি। এটি এটি একটি বিষয় আছে, সেটি হচ্ছে যে ভারত সবসময় বাংলাদেশকে বন্ধুত্বের আসনে দেখতে চায়। এটি ভারতের নীতিগত বা এটা কূটনৈতিক সিদ্ধান্ত, কারণ একটি দেশের জন্ম ইতিহাসের সঙ্গে ভারত সম্পৃক্ত এবং ভারত কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধে তারা সহযোগিতাই শুধু করেনি, মুক্তিযুদ্ধও তারা করেছে বাংলাদেশের জন্য এবং যে কারণেই বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রটি তৈরি হয়েছে। এবং ভারত কেন মুক্তিযুদ্ধ বাংলাদেশের জন্য করেছে? দুটি কারণে। একটি হচ্ছে নিরপরাধ বাঙালির উপরে পশ্চিম পাকিস্তানের যে হত্যাযজ্ঞ, সেই হত্যাযজ্ঞ, নির্যাতন, নিপীড়নের প্রতিবাদ ছিল ভারতের মানুষের কাছে, ভারতের সরকারের কাছে। আর দ্বিতীয়টি ছিল ভারতের পাশে গা লাগায় আরেকটা যেন জঙ্গি রাষ্ট্র তৈরি না হয়, হুমকির রাষ্ট্র তৈরি না হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কিন্তু ভারত বিভিন্ন সময় যে জঙ্গি তৎপরতা বাংলাদেশের মাটিতে হয়েছে এবং ভারত বিরোধী যে কি বলে ষড়যন্ত্র হয়েছে, তা কিন্তু তারা কূটনৈতিক কায়দায় সামাল দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু আজকে যে পরিস্থিতি ডক্টর ইউনূসের সরকারের আমলে হয়েছে, সেটি আসলে কূটনৈতিক বিষয় আর নেই। কারণ তারা একরকম, দেখো, এই সরকার ক্ষমতায় আসার পর ভারতের সঙ্গে তারা মৌখিক যুদ্ধ পর্যন্ত করে ফেলেছে। ঢাকা থেকে ভারতের অভিমুখে লং মার্চ হয়েছে, এই নর্থ ইস্ট দখলের ঘোষণা দেওয়া হয়েছে, সে বিভিন্ন সীমান্তে তারা এসেছে মিছিল করতে করতে, তারা উস্কানি দিয়েছে, বিএসএফ এর উপর হামলা হয়েছে। তারপরেও ভারত কিন্তু খুব ঠান্ডা মাথায় ব্যাপারগুলোকে দেখেছে যে ভারতের পাশে আরেকটি শত্রু রাষ্ট্র তৈরি না হয়। কিন্তু আমরা যখন আমাদের সরকার বন্ধুত্বের হাত কিন্তু বাংলাদেশের থেকে গুটিয়ে নেয়নি। দেখো, আমরা যখন শত্রু রাষ্ট্র হিসাবে নিজেদেরকে প্রস্তুত করছি, তখন তো ভারতের হাত গুটিয়ে থাকার আর কোনো সুযোগ থাকবে না। মানে এরপরে ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে যেরকম বেশ কিছু পদক্ষেপ, কঠোর পদক্ষেপ নিয়েছে, সেরকম যদি বাংলাদেশের বিরুদ্ধে নেয়, তাহলে বাংলাদেশের পরিস্থিতি কি হবে? সেটি আমাদের জন্য অবশ্যই দুর্ভাগ্যের হবে, কারণ বাংলাদেশের মানুষের জন্য বেঁচে থাকার জন্য, এটা মানে আমাকে হয়তো বলা হতে পারে যে তুমি ভারতের দালালি করছো, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু বাস্তবতাটা বলতে হবে